আগের দিন সান্দ্রতা পর্যন্ত হয়েছিল, সান্দ্রতাঙ্কের একক বলেছিলাম, তাই তো? আজকের হবে কি, আচ্ছা ঘনত্ব ও সান্দ্রতা দুটো আলাদা ভৌত রাশি কিন্তু, হ্যাঁ। আজকের হবে কি না, ধারারেখ প্রবাহ, ঠিক আছে। ধারারেখ প্রবাহ, লেখ ধারারেখ, হ্যাঁ। ধারারেখ প্রবাহ, আগে সংজ্ঞাটা লিখি তারপর বলছি। ধারারেখ প্রবাহ, ধারারেখ প্রবাহ বইতে আছে, তবুও লেখ, কেন কি না লিখলে হবে না। প্রবাহিত হওয়ার সময়, প্রবাহিত হওয়ার সময়, প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথের, প্রবাহ পথের, পথের প্রত্যেক বিন্দুতে, প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে প্রবাহীর বেগের, প্রবাহীর বেগের মান ও অভিমুখ, অভিমুখ যদি সব সময় অপরিবর্তিত থাকে, যদি সব সময় অপরিবর্তিত থাকে, ঠিক আছে, তাহলে সেই প্রবাহকে, তাহলে সেই প্রবাহকে ধারারেখ বা শান্ত প্রবাহ বলে। প্রবাহ ইংরেজি হচ্ছে কিনা স্ট্রিম লাইন, স্ট্রিম লাইন ফ্লো বলে। কি বলছি, প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে প্রবাহীর বেগের মান ও অভিমুখ যদি সবসময় অপরিবর্তিত থাকে, তাহলে সেই প্রবাহকে কি বলে, ধারারেখ বা শান্ত প্রবাহ বলে, ঠিক আছে। এবার দেখ, ধর এটা হচ্ছে কি একটা পরিবাহী, এটা হচ্ছে কি এই একটা পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে, ঠিক আছে। এবারে জল যখন যাচ্ছে, জলের অনেকগুলো কি আছে, স্তর আছে। জলের অনেকগুলো স্তরের মধ্যে ধর এই একটা স্তর যাচ্ছে, হয়েছে, এই স্তরটা যাচ্ছে, এটাকে অন্য কালার দিয়ে একটু লিখি। এই স্তরটা যে যাচ্ছে, এর দুটো তিনটে আমি বিন্দু নিচ্ছি, ঠিক আছে। মানে এটা হচ্ছে পাইপ, এর মধ্য দিয়ে জল যাচ্ছে, এটা, ঠিক আছে। এর মধ্যে একটা বিন্দু ধর এ আছে, এটা হচ্ছে বি আছে, এটা হচ্ছে সি। এ বিন্দুতে তরলের যে বেগ, সেটা ধর কত হচ্ছে ভি এ, হতে পারে 10 মিটার/সেকেন্ড। বি বিন্দুতে এটা আছে ভিবি, এবং সি বিন্দুতে জলের বেগ এরকম আছে। এবার আমি কি করলাম, এখন জলের বেগ দেখছি এই দিকে 10 মিটার/সেকেন্ড, কিছু সময় পরেও দেখছি এই বিন্দুটাতে জলের বেগ 10 মিটার/সেকেন্ড, কিছু তার আরো কিছু সময় পরেও দেখছি এই বিন্দুতে জলের বেগ ওটাই আছে। মানে কি হচ্ছে, সময়ের সাথে সাথে এই বিন্দুতে যে জলের বেগ, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তাহলে এরকম প্রবাহ হলে কি হবে, ধারারেখ প্রবাহ হবে। তাহলে অশান্ত প্রবাহ কি হবে, অশান্ত প্রবাহ কি বলবো না, প্রবাহিত হওয়ার সময় প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে প্রবাহীর বেগের মান ও অভিমুখ সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, তাহলে কি বলবো তখন অশান্ত প্রবাহ। মানে কি হবে, সেই দেখিস না তোরা, একটা ট্যাপ, মানে জলের ট্যাপ যখন খুলিস, খুব যখন অল্প মানে হালকা ফ্লোতে জল পড়ে খুব আস্তে আস্তে, তখন কি হয়, জলটা খুব একদম স্মুথলি পড়ছে না। পাইপটা যখন জোরে চালিয়ে দেওয়া হয়, তখন কি হয়, একদম ছড়িয়ে ছিটিয়ে জলটা পড়ছে, ঠিক আছে। তো ধারারেখ প্রবাহ হওয়ার আরো একটা কন্ডিশন কি হচ্ছে, যে জলের বেগ কিন্তু কম হতে হবে, একটু কম বেগে চললে সেটা কি হয়, শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ হয়। একটু বেশি বেগে চললে, তার একটা লিমিট আছে যদিও, তখন হয়ে যাবে কি অশান্ত প্রবাহ, ঠিক আছে। লেখ অশান্ত প্রবাহ, অশান্ত প্রবাহের সংজ্ঞা লেখ, অশান্ত প্রবাহ, এগুলো দেয় পরীক্ষাতে, ঠিক আছে। অশান্ত প্রবাহ কি লিখবো, যে প্রবাহিত হওয়ার সময়,
প্রবাহিত হওয়ার সময় প্রবাহ পথের যে কোনো বিন্দুতে প্রবাহীর বেগের মান ও অভিমুখ সময়ের সাথে সাথে এলোমেলো ভাবে পরিবর্তিত হলে তাকে অশান্ত প্রবাহ বলে। ঠিক আছে, তাকে অশান্ত প্রবাহ বলে। হয়েছে, তাকে কি বলে? অশান্ত প্রবাহ বলে। মানে কি হবে, ধর এখানে হচ্ছে কি, মানে এই পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, আমি দেখলাম কি এই বিন্দুতে জলের বেগ এখন 10 মিটার পার সেকেন্ড বা 10 সেন্টিমিটার পার সেকেন্ড। কিছু সময় পরে দেখলাম এখানে জলের বেগটা, এই বিন্দুতে জলের বেগটা 10 সেন্টিমিটার পার সেকেন্ড ওই দিকে না হয় অন্য কোনো দিকে হচ্ছে। মানে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে, তাই না? চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কি, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। এবারে একটু আগে যে বলছিলাম না, যে জলের বেগ একটা বেগের পরিমাণের চেয়ে বেশি হলে সেটা কি হবে, ধারারেখ প্রবাহ থেকে কি হয়ে যাবে, অশান্ত প্রবাহ হয়ে যাবে, তাই না? যে ওই যে বেগের মান, যে মানটাকে পেরিয়ে গেলে প্রবাহ অশান্ত প্রবাহ হয়ে যাচ্ছে, তাকে লিখবো কি, যে সন্ধি বেগ। ঠিক আছে, লেখ সন্ধি বেগ কাকে বলে, লেখ সন্ধি বেগ। সন্ধি বেগ ইংরেজি হচ্ছে কি, ক্রিটিক্যাল ভেলোসিটি। সন্ধি বেগ ইংরেজি হচ্ছে কি, ক্রিটিক্যাল ভেলোসিটি। সন্ধি বেগ ইংরেজি হচ্ছে কি না, ক্রিটিক্যাল ভেলোসিটি। সংজ্ঞা কি হবে, লেখ প্রবাহীর বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে, প্রবাহীর বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে, প্রবাহীর বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে, প্রবাহীর বেগ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সেটি শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহ হয়ে যায়। অশান্ত প্রবাহ হয়ে যায়। ঠিক আছে, বেগের এই মানকে সন্ধিবেগ বলে। ঠিক আছে, বেগের এই মানকে কি বলে, সন্ধিবেগ বলে। ঠিক আছে, তো যখনই সন্ধিবেগ হচ্ছে তখন কি হবে, মানে যখন প্রবাহটা প্রথমে কি ছিল, শান্ত প্রবাহ হচ্ছিল, একটা কম বেগে চলছিল, শান্ত প্রবাহ হচ্ছিল, যেমন ভাবে একদম স্ট্রিম লাইন ফ্লো হচ্ছে। এবার যখন বেগের মান আস্তে আস্তে বাড়াতে বাড়াতে যখন সন্ধিবেগ হয়ে যাবে, তখন কি হবে, এবারে শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহ হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কি হবে, এইখানে কণাগুলোর গতিবেগ এলোমেলো হতে শুরু করবে। এই সময় কি হবে, জলটা একটু মানে ঘূর্ণাবর্ত, মানে কোথাও জলটা ঘুরে যাবে, ঠিক আছে, ঘূর্ণির মতো হয়ে যাবে। ঠিক আছে, তো এই অবস্থাতে কি হবে, ঠিক আছে, প্রবাহের মধ্যে কোনো স্থানে আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি হয়। কি লিখতে পারিস, এই অবস্থাতে
এই অবস্থাতে প্রবাহের কোনো কোনো স্থানে কোনো স্থানে কি হবে না, আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি হয়। আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি হয়। তাহলে কখন কোন প্রবাহীর কোন স্থানে আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি হচ্ছে? ঠিক সন্ধিবেগ যখন পাচ্ছে, তাই না? যখন সন্ধিবেগ পাচ্ছে মানে শান্ত প্রবাহ থেকে ঠিক অশান্ত প্রবাহটা যখন হচ্ছে, সেই সময় জলটা কি হবে, ঘুরে যাবে, ঘূর্ণির মতো হয়ে যাবে। ঠিক আছে? অনেক সময় তোরা দেখিস নদীতে মানে খাল, মানে জোয়ার যখন যায় দেখবি কোথাও কোথাও দেখবি ঘুরে যায়। ঠিক আছে? ওই ওই রকম জায়গাতে। ঠিক আছে? হ্যাঁ। এবারে দেখ যে প্রান্তীয় বেগ, এরপরে চলে আসছে কিনা প্রান্তীয় বেগ, তারপরে আর কি আছে দেখিনি, প্রান্তীয় বেগের উদাহরণ, বার্নৌলির নীতি, ব্যাস। এরপরে কঠিন ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে, আর কিছু নাই। ঠিক আছে? চেষ্টা করছি শেষ করার। ঠিক আছে? প্রান্তীয় বেগ, হেডিং দে প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ বা কি লিখবো, টার্মিনাল ভেলোসিটি। প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। প্রান্তীয় বেগ ইংরেজি হচ্ছে কিনা টার্মিনাল ভেলোসিটি। বুঝছে? একটা কথা বলছি শোন, কি বলছি শোন। কখন কোন বস্তুর বেগ বাড়ে বা কমে? হুম, যখন কোনো বস্তুতে ত্বরণ হবে বেগ বাড়বে, মন্দন হলে বেগ কমবে। সমবেগে চলবে কখন? যখন তার কোনো ত্বরণ বা মন্দন থাকবে না, মানে তার উপরে কোনো বল প্রযুক্ত হবে না। নিউটনের হচ্ছে প্রথম গতিসূত্র ছিল না? কি ছিল প্রথম গতিসূত্র বল, নিউটনের প্রথম গতিসূত্র কে বলবে? তার মানে কি হচ্ছে, বাইরের থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকছে আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলছে। মানে কি, আমি যদি বলি আমি একটা বস্তুকে 10 মিটার/সেকেন্ড বেগে ছেড়েছি, ওর ওপরে যদি কোনো বল প্রযুক্ত না হয় ওটা কি হবে, 10 মিটার/সেকেন্ড বেগেই যাবে। তো এখানেও ঠিক এরকমই হচ্ছে। কি রকম হচ্ছে, ধর আমি বলছি কি, দেখ প্রথমে একটা বস্তুকে আমি, ধর এর একটা ভর আছে, মানে কি হচ্ছে এর ওজন আছে, আমি ধর কিছুটা উপর থেকে একে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, এর ওজনের জন্য নিচের দিকে পড়বে। এখন কি হচ্ছে, জলে পড়লো। ঠিক আছে? জলে পড়লো। এখন জলের মধ্য দিয়ে যখন যাবে, এতটা উপর থেকে পড়ছে তো, তাহলে এর একটা গতিবেগ আছে জলের মধ্যে যখন যাচ্ছে, তাহলে জলের মধ্যে যখন যাচ্ছে এর এই বলটার একটা গতিবেগ নিয়ে যাচ্ছে। তাহলে কি বলা হচ্ছিল, সান্দ্রতা কি বলা হচ্ছিল, যে যখন দুটো কি হবে, দুটো স্তরের মধ্যে আপেক্ষিক গতি থাকবে, তখন কি করবে, একটা স্তর আর একটা স্তরকে বাধা দেবে সান্দ্রতা বলের জন্য। তাহলে এখানে কি হচ্ছে, বলটা যখন নিচের দিকে যাবে তখন কি হবে, এর উপরে একটা সান্দ্র বল, সান্দ্রতার জন্য কি হবে, বল কি হবে, উপরের দিকে কাজ করবে। আরো একটা বল কাজ করবে, সেটা কি বল বলতো, প্লবতা বল। তার মানে কি হবে, দুটো বল কাজ করছে, একটা সান্দ্রতা বল কাজ করবে আর একটা কি করবে, প্লবতা বলও কাজ করবে। এবারে হুম হুম, তৃতীয় গতিসূত্র যে জলের উপরে বস্তুটা বল প্রয়োগ করবে, তাই তো? এবারে কি হচ্ছে, জল কি হবে, জল যেহেতু তরল পদার্থ, জল কি হবে, সরে যাবে তো, এখান থেকে সরে যাবে, এর এর হচ্ছে কি আয়তন বেড়ে যাবে, তাই না? যদি জল কোনো দৃঢ় বস্তু হতো, যদি জল কোনো দিকে মানে সরে না যেত, তাহলে কি হতো, ওটা তার উপরে বল প্রয়োগ করবে। যখন কোনো বস্তু, আমি যখন কোনো তরলের উপরে যদি আমি বল মানে কোনো লাঠি দিয়ে করি, তরলটা কি হবে, চারদিকে ছড়িয়ে পড়বে। ঠিক আছে?
লাঠির উপরেও বল আসছে, আসছে না? তাহলে আসছে, কিন্তু আমরা কোনো বস্তুর গতির কথা যদি ভাবি, আমরা তার উপরে প্রযুক্ত বল নেব সবসময়। সে কাকে বল প্রয়োগ করছে সেটা নেব না। মানে আমি যদি নৌকো থেকে জাম্প দিয়ে পাড়ে যাই, আমি যদি বলি আমার গতির কথা, আমি মানে লোকের গতির কথা যদি ভাবি, তাহলে আমি এখানে কোন বলটা ধরবো, যে নৌকোটা লোকের উপরে কত বল দিয়েছে। আর যদি নৌকোর গতির কথা বলি, তাহলে তখন ধরবো কি লোকটা নৌকোর উপরে কত বল দিয়েছে। মানে কি হচ্ছে, যার গতির কথা বলবো তার উপরে প্রযুক্ত বল। ঠিক আছে? তাহলে এখানে আমরা কার গতির কথা বলছি, বলের, এই বলটার গতির কথা বলছি। এই জন্য কি হবে, বলের এই বলটার উপরে দুটোই বল হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই বস্তুটার উপরে কত বল প্রয়োগ হচ্ছে সেটা দেখবো। ঠিক আছে? এবার দেখ, প্রথমে এর যে ওজন, প্রথমে এর যে ওজন নিয়ে পড়েছিল, এর উপরে প্লবক বল প্রয়োগ হচ্ছে, সঙ্গে সান্দ্রতা বলও প্রয়োগ হচ্ছে। ঠিক আছে? এখন এই দুটো বল প্রয়োগ হতে হতে কি হবে, একটা সময় এর যে ওজন না, এর ওজন কি হচ্ছে নিচের দিকে, সান্দ্রতা বল কি হচ্ছে ওপরের দিকে, আর কি হচ্ছে, আর হচ্ছে কি প্লবক বলও ওপরের দিকে। ঠিক আছে? এইটা মিলে কি হবে, একটা সময় জিরো হয়ে যাবে। জিরো হলে কি হবে, প্রথমে এই বস্তুটা যে জোরে পড়ছিল, আস্তে আস্তে কি হবে, এই বস্তুটার একটা স্থির বেগ নিয়ে নেবে এবং সেটা নিয়েই আস্তে 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 পড়তে থাকবে। ঠিক আছে? তখন আর বেগ বাড়বে না, কমবেও না, ওটা নিয়েই চলতে থাকবে। তাহলে এটা হওয়ার জন্য কি হতে হবে, যে অসীম দৈর্ঘ্যের সান্দ্রতা, মানে অসীম দৈর্ঘ্যের সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পড়তে হবে। অসীম দৈর্ঘ্যের কেন না, কোনো বস্তু অত সহজে প্রান্তীয় বেগ পায় না। মানে কি, আমি যদি জলে কোনো বস্তুকে ফেলে দিই, ওটা জলের মধ্যে অনেক সময় চলার পরে তবে গিয়ে প্রান্তীয় বেগ পাবে, এক্ষুনি হঠাৎ করে পেয়ে যাবে না। মানে কি, অনেক সময় ওই সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে গেলে একটা সময় আসবে যখন কি হবে, ওটা একদম যে বেগে পড়ছে সেটা নিয়েই আস্তে 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 পড়বে। তাহলে সংজ্ঞাটা কি হবে, প্রান্তীয় বেগ লেখ, অসীম দীর্ঘ সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে, অসীম দীর্ঘ সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল বস্তু, শেষ পর্যন্ত যে সমবেগে পড়ে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে সমবেগে পড়ে তাকে প্রান্তীয় বেগ বলে, তাকে প্রান্তীয় বেগ, ইংরেজি কি না, টার্মিনাল ভেলোসিটি, প্রান্তীয় বেগ বলে। ঠিক আছে? তাহলে বল, যখন কোনো বস্তু প্রান্তীয় বেগ নিয়ে পড়ছে, তার উপরে লব্ধি বল কত হয়, 0। এটা যদি শর্ট কোশ্চেন দেয় লিখতে পারবি। তাহলে যদি বলে প্রান্তীয় বেগ নিয়ে পতনশীল বস্তুর ওপর লব্ধি বল কত হবে, লব্ধি বল সমান 0। খুব ভালো শর্ট কোশ্চেন হতে পারে, যে প্রান্তীয় বেগ নিয়ে যখন কোনো বস্তু পড়ছে, সেটা আচ্ছা জলের মধ্য দিয়ে হচ্ছে, তো বায়ুর মধ্য দিয়ে হতে পারে, কোনো বস্তু বায়ুর মধ্য দিয়ে পড়ছে, তাতেও প্রান্তীয় বেগ পাবে। তবে কি, প্রান্তীয় বেগের সংজ্ঞাতে কি লিখতে হবে, অসীম দীর্ঘ সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে। মানে কি হচ্ছে, মানে জল তো অনেকটা জলের মানে হচ্ছে মধ্য দিয়ে যখন যাবে, নিচের দিকে পড়বে, তখন শেষ শেষ পর্যন্ত একটা সমবেগে আসবে, অনেকটা যাওয়ার পর, সেটাই হবে কি প্রান্তীয় বেগ। আর সেই মুহূর্তে ওর উপরে মোট বল কত হবে, 0 হবে। ঠিক আছে? হয়েছে?
লব্ধি বলে মোট, লব্ধি মানে মোট। ল বয় ধয় হস্যই, বয় ধয় হস্যই, এই তো এটা ধ, ঠিক আছে, লব্ধি বল, ঠিক আছে। হয়েছে। এবার দেখ প্রান্তীয় বেগের উদাহরণ কি হতে পারে। প্রান্তীয় বেগের উদাহরণ হচ্ছে কি, যে বৃষ্টির ফোঁটা যখন বায়ুর মধ্যে দিয়ে পড়ছে তখন সান্দ্রতার জন্য বৃষ্টির ফোঁটা কি হয়, প্রান্তীয় বেগ লাভ করে। কেন বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করছে? বৃষ্টির ফোঁটা কত উপর থেকে আসছে, অনেক উপর থেকে আসছে, তাই না? অতটা উপর থেকে আস্তে আস্তে কি হবে, সান্দ্রতা বলের জন্য, এখানে সান্দ্রতা বল কে প্রয়োগ করবে, বায়ু, বায়ু সান্দ্রতা বল প্রয়োগ করবে, ফলে ওটা কি হবে, প্রান্তীয় বেগ লাভ করে যাবে, ঠিক আছে। এরপর কি আছে, তরল প্রবাহের হার। উদাহরণ লেখ, বৃষ্টির ফোঁটা যখন বায়ুর মধ্য দিয়ে পড়ে, প্রান্তীয় বেগের উদাহরণ, বৃষ্টির ফোঁটা যখন বায়ুর মধ্য দিয়ে পড়ে তখন সান্দ্রতার জন্যই প্রান্তীয় বেগ লাভ করে, তখন সান্দ্রতার জন্যই প্রান্তীয় বেগ লাভ করে। ঠিক আছে, আচ্ছা। এবার লিখ তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার, ঠিক আছে। আমাকে বল, তোরা তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা কখনো পড়েছিস? ক্লাস 8-এ ছিল, তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা কি পড়েছিলিস? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে বা 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে কি বলে, তড়িৎ প্রবাহ মাত্রা, মনে পড়েছে? তাহলে তরলের প্রবাহ আমরা সংজ্ঞা কি দেব, কি লিখব, কোনো নলের, ওখানে ছিল কি পরিবাহী তার, এখানে কি হবে নল, কোনো নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যতটা আয়তনের, আয়তনের তরল প্রবাহিত হয়, কোনো নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যতটা আয়তনের তরল প্রবাহিত হয় তাকে ওই তরলের, তাকে ওই, তাকে ওই তরল প্রবাহের হার বলে, ঠিক আছে, তাকে ওই তরল প্রবাহের হার বলে। এতটা পর্যন্ত হলো, তাকে ওই তরল প্রবাহের হার বলে, ঠিক আছে। হয়েছে ঠিকঠাক। এবার কি বলছি দেখ, ধর এই একটা পরিবাহী আছে, ঠিক আছে, এই একটা পরিবাহী আছে, এই পরিবাহীটার যে এই যে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে কি, ধর এই পেনটাকে যদি আমি কেটে দিই, এই পেনটাকে যদি আমি হচ্ছে কি কেটে দিই, তাহলে তার ক্ষেত্রফল কোনটা বেরোবে, এইটা, এইটা ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এইরকম এই একটা পরিবাহীকে যখন কাটা হচ্ছে তার যে ক্ষেত্রফল, এটা হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মধ্যে দিয়ে তরলটা কি হচ্ছে, ভি বেগে যাচ্ছে, তার মধ্যে দিয়ে তরলটা ভি বেগে যাচ্ছে।
এক্ষেত্রে প্রবাহের হার কত হবে? তাহলে আমি কি লিখবো? এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, হ্যাঁ, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি লম্বা নলের মধ্য দিয়ে ভি স্থির বেগে, মানে বেগ বাড়ছেও না কমছেও না, ভি স্থির বেগে কোনো তরল প্রবাহিত হচ্ছে, হয়েছে? তাহলে এখানে তরল প্রবাহের হার আমাকে বার করতে হবে। কি করে করব এবার? তরল প্রবাহের হার আমি কি করে করব? তরল প্রবাহের হার হবে, তরল প্রবাহের হার সমান এ ইন্টু ভি, সোজা এ ভি। এবার বলবি যে কিভাবে হলো তরল প্রবাহের হার এ ভি, ঠিক আছে? কিভাবে এলো সেটা বুঝতে হবে। যে এ ভি কিভাবে এলো ওটা মানে এমনি রাফে লিখে রাখতে পারিস, মোটামুটি বোঝার জন্য লাগছে। কিরকম করছি দেখ আমি। ধর আমি বললাম যে এই হচ্ছে এই নলের মধ্য দিয়ে যখন তরলটা যাচ্ছে, আমি ধরে নিচ্ছি যে টি সময়ে, আমি ধরে নিচ্ছি কি টি সময়ে তরলটা ধর এইখানে ছিল, তো তার যখন মানে তরলটা যখন যাচ্ছে আমি ধরে নিচ্ছি তরল এখানে আছে। আমি এখন ঘড়ির মানে টাইম শুরু করলাম স্টপ ওয়াচ দিয়ে, আমি টি সময় পরে দেখলাম তরলটা এখানে চলে আসছে। অসুবিধা কারো? তরলটা টি সময়ে দেখলাম এখানে চলে আসছে। টি সময়ে কতটা চলে আসছে? টি সময়ে ধর এক্স দূরত্ব চলে আসছে, বা এল, এল মানে কি লেন্থ, এতটা দূরত্ব চলে আসছে, বুঝছে? আমি যদি বলি যে তরলের বেগ মানে কি পাবো আমি? তরলের বেগ মানে একক সময়ে কতটা গেছে, টি সময়ে তরল কতটা গেছে, এল দূরত্ব গেছে। তাহলে তরলের বেগ মানে কি হবে? এল বাই টি। এটা নিয়ে কারোর সমস্যা আছে? তরলের বেগ। এবারে হ্যাঁ, সরণ বাই সময় হচ্ছে। এবারে আমি যদি বলি যে টি সময়ে কত আয়তনের তরল চলে গেছে, দেখ আমি যদি বলি যে এখানে এর ক্ষেত্রফলটা কত ছিল এ, কতটা দৈর্ঘ্যের তরল ছিল এল, তার মানে কি হচ্ছে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এল দৈর্ঘ্য, এই রকম একটা চোঙের মধ্যে যত তরল ছিল সেই তরলটা টি সময়ে প্রবাহিত হয়ে গেছে, নাকি না বল? হ্যাঁ, সেই তরলটা টি সময়ে প্রবাহিত হয়ে গেছে। তাহলে বল যে এই যে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এল দৈর্ঘ্যের চোঙ, এর আয়তন কত হয়? চোঙের আয়তনের সূত্র কি হয় জানিস? একটা চোঙ দেখতে এরকম হয় তো, আমি বলেছিলাম তরলের চাপ বার করার সময়, এদিকে তাকাবি, চোঙের মানে তরলের চাপ বার করার সময় করেছিলাম না, একটা চোঙের ভূমির ক্ষেত্রফল আর কি উচ্চতা, আয়তন কি ছিল? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ছিল। তাহলে এখানে আয়তন কত হবে? এখানে আয়তন হবে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত এ, এটা কি ভূমির ক্ষেত্রফল, আর দৈর্ঘ্যটা কত এল, তাহলে এটা হলো কি আয়তন। তরল প্রবাহের হারের সংজ্ঞা কি বলেছে? যে একক সময়ে কত আয়তনের তরল প্রবাহিত হয়, একক সময়ে কত আয়তনের তরল প্রবাহিত হয়। বল টি সময়ে কত আয়তনের তরল প্রবাহিত হয়েছে এ এল, টি সময়ে কত আয়তন গেছে, আয়তন প্রবাহিত হয়েছে, আয়তন গেছে কত, টি সময়ে আয়তন গেছে এ এল। এক একক সময়ে আয়তন কত যাবে? এল বাই টি। এবার বল এ, এল বাই টি মানে কি ভি, এই জন্য চলে আসছে কি এ ভি।
লিখতে পারিস, যদি কারোর মনে হয় এরকম লিখতে পারিস। শুধু এই কটা জিনিস ছবি এঁকে পরপর পরপর লিখবি, কিন্তু প্রমাণ তো পরীক্ষাতে পড়বে না। শুধু আমি বোঝালাম, কি বলছি দেখ, তোদের বইতে লেখা আছে কি যে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো চোঙের মধ্য দিয়ে ভি বেগে যদি তরল প্রবাহিত হয়, তরল প্রবাহের হার হচ্ছে কত, এ ভি। শুধু এইটুকু দেওয়া আছে। তরল প্রবাহের সংজ্ঞা কি বলেছিল, একক সময়ে কত আয়তনের তরল প্রবাহিত হচ্ছে। সেটাকে আমি বলছি কি, এই তরলটার প্রস্থচ্ছেদের মানে এই চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, টি সময়ে ধরলাম তরলটা এল দৈর্ঘ্য চলে গেছে, তার মানে তরলের বেগ কত, ভি সমান এল বাই টি। কত আয়তনের তরল চলে গেছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এই আয়তনটা কত সময় গেছে, টি সময়। তাহলে টি সময়ে আয়তন গেছে এল, একক সময়ে আয়তন গেছে এল বাই টি। এটা এর জায়গায় থেকে গেল, এল বাই টি মানে V। এরকম করে চলে আসছে। টুকলে টুকতে পারিস? আচ্ছা, সময় দিচ্ছে টুকেনে, জান, জেনে রাখ ক্যালকুলেশন কেমন হচ্ছে। ঠিক আছে, এখন লেখ, একটা কোশ্চেন লেখ, সেটা বলছি। কি লিখবি, যে লেখ যে জাহাজ বা উড়োজাহাজ কমা দ্রুতগামী মাছ, ঠিক আছে, দ্রুতগামী মাছ এর আকৃতি মাকুর মতো হয় কেন? ঠিক আছে, হয়েছে। দেখ, এটা আমার মনে হচ্ছে না যে খুব একটা বড় কোশ্চেন দেবে। ঠিক আছে, যদি এক লাইনে বলি যে যাতে সান্দ্র বল এর উপরে কম প্রয়োগ হয়। কেন? যখন কোনো জাহাজ জলের মধ্য দিয়ে যাবে, তার মানে কিছু, জলের মধ্য দিয়ে জাহাজটা গতিশীল হচ্ছে, আপেক্ষিক বেগ তৈরি হচ্ছে। তার মানে কি হবে, জল জাহাজের উপরে সান্দ্রতা বল প্রয়োগ করবে। তাহলে সেই বলটাকে কাটানোর জন্য কি হবে, সামনেরটা যদি সূচালো টাইপের করা হয়, তাহলে কি হবে, জলটাকে কেটে কেটে বেরিয়ে চলে যাবে। দ্রুতগামী মাছেরও তাই। তাহলে এক লাইনে যদি লিখিস, উত্তর কি হবে, এই রকম আকৃতির জন্য, এই রকম আকৃতির জন্য, উত্তর হবে কি, এই রকম আকৃতির জন্য। মানে পুরো উত্তরটা কি রকম লিখবি, যে জাহাজ বা উড়োজাহাজ বা দ্রুতগামী মাছের আকৃতি মাকুর মতো হয় কারণ এই আকৃতির জন্য, ঠিক আছে, কারণ এই আকৃতির জন্য তরল বা গ্যাসের মধ্য দিয়ে, তরল বা গ্যাসের মধ্য দিয়ে যখন এগুলি যায়, অপেক্ষাকৃত কি হবে, অপেক্ষাকৃত কম সান্দ্র বলের, অপেক্ষাকৃত কম সান্দ্র বলের, অপেক্ষাকৃত কম সান্দ্র বলের সম্মুখীন হয়। ঠিক, অপেক্ষাকৃত কম সান্দ্র বলের সম্মুখীন হয়। ঠিক আছে, এরপরে লিখ, ধারা রেখা কাকে বলে? ধারা রেখা কাকে বলে? বা ধারা রেখা বলে আন্ডারলাইন করতে পারিস, ধারা রেখা। বলছি, লেখ ধারা রেখা কাকে বলে? লেখ ধারা রেখ প্রবাহের ক্ষেত্রে, ধারা রেখ প্রবাহের ক্ষেত্রে, ধারা রেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কোন কণা, প্রবাহীর কোন কণা ধারা রেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কোন কণা
যে পথ বরাবর গতিশীল হয়, যে পথ বরাবর গতিশীল হয় তাকে ধারা রেখা বলে। আচ্ছা, এরপরে কি লিখবি, যে না, গতিবেগের সঙ্গে গতিবেগের সঙ্গে কি লিখবো, যে সময়ের লেখচিত্র, ঠিক আছে। আচ্ছা, ধারা রেখা ছিল, কি ছিল? ধারা রেখা বলে, ওই যে বলছিলাম না যে এরকম একটা ছবি হচ্ছে, এটা পাইপ ছিল, এর মধ্য দিয়ে জল যাচ্ছে। ধর আমি বললাম যে জলের এই কোণাটা এই পথ বরাবর যাচ্ছে না, তাহলে এটা হয়ে যাবে একটা ধারা রেখা। আবার এই কোণাটা যে পথ বরাবর যাচ্ছে সেটা একটা ধারা রেখা, এই পথ বরাবর যাবে কি হবে, এটা একটা ধারা রেখা, ঠিক আছে। এরকম করে হচ্ছে, ঠিক আছে। এবারে কি লিখবো, যে দুটো ধারা রেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। শান্ত প্রবাহের ক্ষেত্রে দুটো ধারারেখা পরস্পরকে ছেদ করবে, যদি ছেদ করে যায় তাহলে সেই প্রবাহটাকে আমরা শান্ত প্রবাহ বলবো না, অশান্ত প্রবাহ বলবো, ঠিক আছে। তাহলে কি বলবো, যে ওখানে স্টার দিয়ে লেখা রাখ, যে দুটি ধারা রেখা পরস্পরকে পরস্পরকে দুটি ধারা রেখা পরস্পরকে ছেদ করে না, পরস্পরকে ছেদ করে না, দুটি ধারা রেখা পরস্পরকে ছেদ করে না, আচ্ছা। এবারে যেটা করব, যে সেটা হচ্ছে কিনা বেগের সঙ্গে মানে সময়ের সাথে বেগের লেখচিত্র, ঠিক আছে। এটা হচ্ছে কি বেগ, মানে সেই প্রান্তীয় বেগ, ঠিক আছে। প্রান্তীয় বেগ যেটা হচ্ছিল না, সেখানে বেগ মানে সময়ের সাথে বেগের লেখচিত্র কিরকম হচ্ছে, দেখ ধর এটা জলের মধ্যে আমি যে বলটাকে ছেড়ে দিয়েছি, বলটা আস্তে আস্তে কি হবে, গতিবেগ বাড়তে থাকবে। হুম, গতিবেগ বাড়তে বাড়তে কি হবে, ধর প্রথমে হচ্ছে গতিবেগ এরকম ছিল, গতিবেগ বাড়তে 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 কি হবে, আর বাড়বে না, একটা সময় কি হবে, গতিবেগটা সময়ের সাথে সাথে কি হবে, একই থেকে যাবে। এই দেখ এখন মানে এরপরে কি হচ্ছে, এইখান থেকে সময় যত বাড়ছে বেগ কিন্তু ওটাই আছে, বেগ কোনোভাবে বাড়ছে না বা কমছে না, ঠিক আছে। এই যে যে বেগটা হয়েছে এটাকে কি বলবো, এটাকে বলবো প্রান্তীয় বেগ। বলবি যে বেগের সময়ের সাথে বেগের লেখচিত্র, সময় হাইফেন, আচ্ছা সরি সরি সরি, বেগ বেগ হাইফেন সময় লেখচিত্র, ঠিক আছে। লেখচিত্র যখন কোনো বস্তু সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল, হ্যাঁ, যখন কোনো বস্তু সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল, ঠিক আছে, তার বেগ সময় লেখচিত্রটা আঁকছি যখন কোনো বস্তু কি হচ্ছে সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে। কিরকম হবে না, প্রথমে বেগ বাড়বে, বাড়তে 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 কি হবে, একটা সময় পরে কি হবে, বেগটা আর বাড়বে না, সময়ের সাথে সাথে একই থাকবে, ওটাই হবে কি প্রান্তীয় বেগ। ওই বেগটা কি হবে প্রান্তীয় বেগ, ঠিক আছে। হ্যাঁ, ছবিটা এখানে এখানে লিখে দিবি বেগ, আর এই যে যে বেগটা হচ্ছে এটাকে কি করবি, প্রান্তীয় বেগ। মানে যে বেগটা স্থির বেগ হয়ে গেছে না, ওটাই হচ্ছে কি প্রান্তীয় বেগ, নাকি না, ওটাই হচ্ছে প্রান্তীয় বেগ। বল, হয়েছে, অসুবিধা আছে কোনো? এবার লিখ বার্নৌলির নীতি, সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে আপাতত সবচেয়ে কঠিন পার্ট যাকে বলা যায়, ঠিক আছে।
লেখ বার্নৌলির নীতি। বার্নৌলি একজন বিজ্ঞানীর নাম, বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি, ঠিক আছে। হ্যাঁ, ওই স্টার দিয়ে লিখে দিলাম না, দুটো ধারারেখা কখনো পরস্পরকে ছেদ করে না, ওটাই। ঠিক আছে, দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করে না, দুটি ধারারেখা পরস্পরকে ছেদ করে না, ওটাই হচ্ছে ধারারেখার বৈশিষ্ট্য। বার্নৌলির নীতি কি লিখছি দেখ, আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে, ধারারেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হয়। কি বললো? আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি কি হচ্ছে? ধ্রুবক হচ্ছে। ঠিক আছে। এটা ধ্রুবক হয় লিখেছি, সমষ্টি ধ্রুবক হয়। আচ্ছা, ধৈরফলা হস্য, প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে, ধ্রুবক হয়। ঠিক আছে, এবারে আমি কি লিখবো দেখ, বল। গতিশক্তির ফর্মুলা জানিস? জানিস না? গতিশক্তির ফর্মুলা জানিস না? হাফ এম ভি স্কোয়ার, এটা জানা আছে কিনা? এগুলো তো সব জানতে হবে, না হলে তো হবে না। প্রথম কথা বলছি শোন, একটা বস্তুর ভর যদি এম হয়, এগুলো না পাশে লেখ, নোট বলে লেখ, কেন কি এগুলো জানা নেই। ঠিক আছে, ধর এটা হচ্ছে কি, এর ভর কত? এম। এটা যদি ভি বেগে যায়, ঠিক আছে, এই বস্তুটার বেগ কত? ভি। যদি তাহলে এখানে ছবি দেখে কি বোঝাচ্ছে, এম ভরের কোনো বস্তু যদি ভি বেগে যায়, তাহলে তার গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। অসুবিধা আছে? এ বাবা, তাহলে তো অনেক কিছু গল্প বলতে হবে, এই গল্প এখানে বলা যাবে না। এর গতিশক্তি কেন হাফ এম ভি স্কোয়ার হলো, এখানে কি করে হবে, এখানে বলা যাবে না, ও তো ডেরিভেটিভ। হ্যাঁ, 11-12 পড়াতে থেকে আসবে ওখান থেকে গতিশক্তি। ঠিক আছে, হয়েছে, হাফ এম ভি স্কোয়ার হচ্ছে বস্তুর গতিশক্তি, কত হচ্ছে? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর, ধর এটা হচ্ছে কি এম ভরের বস্তু, তো এই এম ভরের বস্তুকে যদি আমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলে এইখানে রাখি, তাহলে এখানে এর একটা, এই যে উপর, এই নিচ থেকে তুলে এখানে রেখেছি না, তাতে এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে, সেটাকে কি বলবো? স্থিতি শক্তি। এ স্থির অবস্থায় আছে না, এই অবস্থাতে একটা শক্তি রাখবে, সেটা হচ্ছে স্থিতি শক্তি, যেটা হবে কত? এম জি
এইচ কি হবে mgh। এম মানে হচ্ছে কি এর ভর, জি মানে কি অভিকর্ষ ত্বরণ, এইচ মানে ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় আছে। হলো ফর্মুলা। হয়েছে। আমি যদি বলি যে দেখ, আমি যদি বলি যে একক আয়তনে গতিশক্তি কি আসবে, এই এই নোট চলছে কিন্তু এখন, ঠিক আছে। যদি বলি একক আয়তনে গতিশক্তি, এটা মুছে দিচ্ছি। একক আয়তনে যদি গতিশক্তি বলি, গতিশক্তি কি হবে, হাফ এম ভি স্কোয়ারটা হচ্ছে কি গতিশক্তি বাই এর আয়তন ভি, ভিটাকে বড় লিখছি আয়তন বলে, ঠিক আছে। এবার বল হাফ, হাফটা যেমনকে তেমন লেখা আছে, ঠিক আছে, হাফটা যেমনকে তেমন লেখা আছে। এই যে যে ভর আর এই যে যে ক্যাপিটাল ভি মানে কি আয়তন, স্মল ভি মানে বেগ, ভর বাই আয়তন মানে কি, আয়তন মানে ঘনত্ব, কি ভর বাই আয়তন মানে ঘনত্ব। তাহলে একক আয়তনে গতিশক্তি মানে এখানে কি হবে ঘনত্ব, ঘনত্বকে আমরা কি লিখি রো, ঠিক আছে, রো লিখি, ডিও লেখা যায়, এখানে রো আপাতত লেখা আছে, রো লিখছি, ঠিক আছে। রো হচ্ছে কি ঘনত্ব, মানে কি হচ্ছে ভর বাই আয়তন। তাহলে একক আয়তনে গতিশক্তি কি হচ্ছে হাফ রো ভি স্কোয়ার, হাফ রো ভি স্কোয়ার, ঠিক আছে, হাফ রো ভি স্কোয়ার। হয়েছে, একক আয়তনে গতিশক্তি এটা হলো। এরপরে দেখ একক আয়তনে স্থিতিশক্তি মানে কি হবে, স্থিতিশক্তি কি ছিল mgh বাই ক্যাপিটাল ভি, এখানে কি আসবে রো জিএইচ, কেন এম বাই ক্যাপিটাল ভি মানে, এম বাই ক্যাপিটাল ভি মানে কি ভর বাই আয়তন মানে ঘনত্ব, ভর বাই আয়তন মানে ঘনত্ব। হয়েছে, এগুলো তাহলে কোথায় লেখা হচ্ছিল বলতো, নোট, নোটে লেখা হচ্ছিল তাই না, বার্নৌলির নীতিতে কিন্তু এইগুলো কাজে লাগবে, এই জন্য বলছি। হয়েছে, বার্নৌলির নীতিতে এটা কাজে লাগবে। আপাতত এই চ্যাপ্টারের মধ্যে বার্নৌলির নীতিটা একটু কঠিন, ঠিক আছে, যতটা ছিল তার মধ্যে, পুরো ব্যাপার পুরো চ্যাপ্টারের মধ্যে এটাই হচ্ছে কঠিন, কেন কি এখানে অনেকগুলো জিনিস একটু অজানা তোদের, ঠিক আছে, এই জন্য এরকম করে বলছি। তাহলে কি হলো, কি বললাম, গতিশক্তির ফর্মুলা কত, গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে কত mgh, একক আয়তনে গতিশক্তি করলে এরকম হচ্ছে, একক আয়তনে স্থিতিশক্তি করলে এরকম হচ্ছে, তাই না। তো এবারে দেখ এইরকম একটা পাইপ ছিল যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মোটামুটি অসম আছে, কি বললাম অসম আছে। তো আমি যদি বলি এই একটা ধারা রেখা, অসম হোক ধারা রেখা, এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে আমি, এটা হচ্ছে কত এইচ উচ্চতায়, হুম, এখানে যে তরল আছে তার একক আয়তনে যদি আমি গতিশক্তি স্থিতিশক্তি চাপ শক্তি এগুলো নিই, নিয়ে যোগ করি, যেটা আসবে সেটা ধ্রুবক আসবে, বুঝা গেল, যেটা আসবে সেটা ধ্রুবক আসবে, ওটাই বলা হচ্ছে। তাহলে লেখ কি লিখবো, বার্নৌলির নীতির, এখন আমি গাণিতিক রূপ লিখছি, কি লিখবো, ধরি, হ্যাঁ ধরি অসম প্রস্থচ্ছেদের, অসম প্রস্থচ্ছেদের
অসম প্রস্থচ্ছেদ মানে কি, এখানে যতটা মোটা এখানে ততটা মোটা নয়। অসম প্রস্থচ্ছেদের কোন নলের মধ্যে দিয়ে, এটা করেই ছুটি দিয়ে দেবো, ঠিক আছে, কোন নলের মধ্য দিয়ে তরলের শান্ত প্রবাহ হচ্ছে। শান্ত প্রবাহ হচ্ছে। বল কত জানতে হচ্ছে, তাই না? খেলে খেলে কি হয়, খেলে খেলে, যারা খেলে তাদেরকে কি বলে, খেলে খেলে তাহলে কি হয়, খেলোয়াড়। জেনে জেনে, জেনে জেনে, যে সবচেয়ে বেশি জানে সে সবচেয়ে বড় জানোয়ার। তাহলে ক্লাসের ফার্স্ট বয় সবচেয়ে বড় জানোয়ার ক্লাসের বয়, ঠিক আছে। তুই ক্লাসে কত পজিশনে থাকিস? ফিফথ, ফোর্থে আছিস, তাহলে তুই ফোর্থ। হয়েছে? তাহলে কি বলছি, ধরি অসম প্রস্থচ্ছেদের কোন নলের মধ্য দিয়ে তরলের শান্ত প্রবাহ হচ্ছে, ঠিক আছে। কি বলবো, ধারারেখার উপর কোন একটা বিন্দুতে, ধারারেখার উপর কোন একটি বিন্দুতে তরলের বেগ ভি হলে, তাই না, তরলের বেগ ভি হলে, মানে এইটা একটা ধারারেখা না, এর এই বিন্দুতে তরলের বেগটা কত হচ্ছে, ভি হয়েছে। তাহলে কি বলা হচ্ছে, অসম প্রস্থচ্ছেদের কোন নলের মধ্য দিয়ে তরলের শান্ত প্রবাহ হবে, কিন্তু অশান্ত হলে হবে না, বার্নৌলির নীতি। তাহলে যদি বলে বার্নৌলির নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য, শান্ত প্রবাহের ক্ষেত্রে, ঠিক না, অশান্ত প্রবাহের ক্ষেত্রে নয়। আর কোন ধরনের তরলের ক্ষেত্রে প্রযোজ্য, আদর্শ তরল, মানে যারা যারা এই ধারারেখ প্রবাহটাকে মেনে চলছে, বার্নৌলির নীতি মেনে চলছে, তারা হচ্ছে আদর্শ প্রবাহী। অশান্ত প্রবাহতে এই সূত্রটা খাটবে না, যেটা করা হচ্ছে, সমান ওই ধ্রুবক যেটা হচ্ছে সেটা হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, ধারারেখার ওপর কোনো একটি বিন্দুতে তরলের বেগ ভি হলে একক আয়তনে গতিশক্তি কি হবে বল, এক্ষুনি বার করেছি। একক আয়তনে, একক আয়তনে গতিশক্তি কি হবে, হবে কত, হাফ রো ভি স্কোয়ার। এক্ষুনি বার করলাম না, ওই জন্য হাফ রো ভি স্কোয়ার বলছিলাম বারবার, না হলে এখানে বোঝা যাবে না তো রোটা কোথা থেকে এলো, হাফ রো ভি স্কোয়ার। একক আয়তনে গতিশক্তি হাফ রো ভি স্কোয়ার। পাশে লিখে দিবি কি, রো হচ্ছে কি তরলের ঘনত্ব, কেন কি ওটা তো আমরা নোটে লিখছিলাম না, তরলের ঘনত্ব, রো হচ্ছে তরলের ঘনত্ব, হাফ রো ভি স্কোয়ার। তারপরে কি লিখবো, একক আয়তনে স্থিতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি কি হবে, এখানে হবে কত, রো জি এইচ, রো জি এইচ, রো জি এইচ। আর এই বিন্দুতে না চাপ কত সেটা আমরা ধরে নেব পি, ঠিক আছে, ওই বিন্দুতে চাপ সমান ধরে নিচ্ছি কত, পি, ওই বিন্দুতে চাপ হচ্ছে ধরে নিচ্ছে পি। তাহলে বার্নৌলির নীতিতে কি হচ্ছে, বার্নৌলির নীতিতে এই তিনটেকে যোগ করলে সমান কি আসবে, ধ্রুবক আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, লেখ, কি লিখবো, যে বার্নৌলির নীতি অনুযায়ী, বার্নৌলির নীতি অনুযায়ী, বার্নৌলির নীতি অনুযায়ী
কি লিখবো? এই যে একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি, আর কি চাপ শক্তি মানেই চাপ, এটা কি হবে? ধ্রুবক হবে। ঠিক আছে, ধ্রুবক হবে। হয়েছে। এবার বল এখান থেকে কোনটা ধ্রুবক রাশি? এখান থেকে একটা জিনিস ধ্রুবক রাশি, কোনটা ধ্রুবক বলতো? রো। রো হচ্ছে কি তরলের ঘনত্ব। কেন রো তরলের ঘনত্ব ধ্রুবক? দেখ কেন বলছি, যে এই যে ব্যাপারটা দেখানো হচ্ছে না এখানে, যে এখান থেকে যখন এখানে যাচ্ছে, আর ভূপৃষ্ঠ থেকে এখানে যে উচ্চতা h1, এখানে উচ্চতা নিশ্চয়ই আলাদা h2, এখানে বেগ যেটা হবে এখানে বেগ আলাদা হবে, এখানে চাপ যেটা হবে এখানে চাপ আলাদা হবে। কিন্তু তিনটেকে যোগ করলে এখানে যা পাবো এখানে তিনটেকে যোগ করে একই পাবো। কিন্তু তিন ধরো, মানে ধরো তিনটে সংখ্যা 2 + 3 + 6, কত হলো এখানে? 6 3 9 2 11 হচ্ছে। এখানে ধরো বললাম 1 + 9 + ধর এটা কত, 1 + 7 + কত হলো এটা 8, 8 3 11। মানে কি হচ্ছে, সংখ্যাগুলো কি হচ্ছে, মানে মানগুলো পরিবর্তন হচ্ছে কিন্তু মোট ধ্রুবক থাকছে। ঠিক আছে, মোট ধ্রুবক থাকছে। এবারে আমি যেটা বলছি কি, এখান থেকে কোন জিনিসটা ধ্রুবক বল? তরলের ঘনত্ব। কেন দেখ এখানে তরল যেটাই, এখানে তরল যেটা, এখানেও তো সেই তরল, তরলের ঘনত্বের পরিবর্তন হবে না। এখানে অভিকর্ষজ ত্বরণ যা হবে এখানে অভিকর্ষজ ত্বরণ তাই হবে, অভিকর্ষজ ত্বরণেরও কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি যদি রো আর জি কমন নিই, কি আসবে? হাফ, রোটা তো নিয়ে নিয়েছি, ভি স্কোয়ার আছে, কিন্তু এখানে তো জি ছিল না, তবুও জি কমন নিয়ে নিয়েছি, মানে নিচে হবে জি। ঠিক না? এটা কে বুঝতে পারিস নি বল? দেখ রো জি যখন কমন নিচ্ছে, এখানে রো ছিল বলে রো নিয়ে নিয়েছি, জি ছিল না তবুও জি কমন নিয়েছি, মানে নিচে জি লিখতে হবে। এখান থেকে দেখ, এখান থেকে যদি রো জি কমন নিয়ে নিই থাকছে শুধু এইচ, এখানে পি, এখানে তো রো জি ছিল না তবুও কমন নিয়েছি, মানে এখানে নিচে কি লিখতে হবে? রো জি সমান কি ধ্রুবক। এবারে হ্যাঁ অবশ্যই, এইবারে কি হচ্ছে দেখ, আমি যদি রো জিটাকে ওই সাইডে ভাগ করে দিই, কত হবে? হাফ ভি স্কোয়ার বাই জি প্লাস এইচ বাই কি হচ্ছে পি বাই রো জি সমান ধ্রুবক। আচ্ছা ধ্রুবককে যদি রোজিও তো একটা ধ্রুবক, ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে কি আসবে? এটাও কি আসবে? ধ্রুবক আসবে। এই জন্য আমি এত কিছু না লিখে কি লিখবো, পুরোটাই লিখে দেবো কি ধ্রুবক। বোঝা গেল কি? একটা ধ্রুবক সংখ্যাকে আর একটা ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করলে কি আসবে? ধ্রুবক আসবে। এই যে তিনটে এলো, এইটাকে বলে কি? এইটাকে বলে বেগ শীর্ষ। এর একটা নাম কি? বেগ শীর্ষ। কি বলে? বেগ শীর্ষ। এটাকে কি বলে? এটাকে বলে উচ্চতা শীর্ষ। এটা বার্নৌলির নীতি এর এরকম কিছু টার্ম আসছে, উচ্চতা শীর্ষ। আর এই পুরোটাকে কি বলছে? চাপ শীর্ষ। ঠিক আছে, চাপ শীর্ষ। বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষ। বেগ শীর্ষ মানে কত? ভি স্কোয়ার বাই 2জি। উচ্চতা শীর্ষ মানে শুধু এইচ, চাপ শীর্ষ মানে পি বাই রোজ। ঠিক আছে, পি বাই রোজ। আচ্ছা, রোজ, হ্যাঁ পি বাই রোজ। আচ্ছা আমাকে বল, যে যদি পাইপটা পুরো অনুভূমিক হয়, মানে এরকম পাইপ হয়েছে, তাহলে বল এটা ধর ভূপৃষ্ঠ তো, হ্যাঁ, এর মধ্য দিয়ে শান্ত প্রবাহ এরকম করে যাচ্ছে। আমি যদি এখান থেকে উচ্চতা নেই, যেটা হবে এখান থেকে উচ্চতা নিলেও কি হবে? সেই উচ্চতা হবে। হুম, তার মানে কি, আমি যদি এই সাইডে হাফ ভি স্কোয়ার বাই জি করি, হুম, প্লাস এইচ প্লাস পি বাই রো জি করি,
ওই সাইডে ধর বেগ অন্য কিছু হয়ে যাচ্ছে ভি ড্যাশের স্কোয়ার বাই জি, কিন্তু উচ্চতা তো সেম থাকবে, প্লাস পি ড্যাশ বাই রো জি। এই যে যে দু জায়গায় উচ্চতা সেম সেম থাকছে, এখান থেকে উচ্চতা উচ্চতা কেটে যাবে না, মানে প্লাস ও সাইডে গেলে মাইনাস জিরো হয়ে যাবে। তার মানে কি, যখন নলটা অনুভূমিক হচ্ছে তখন আমি কি লিখতে পারি, যে হাফ ভি স্কোয়ার বাই জি প্লাস পি বাই রো জি সমান ধ্রুবক, তাই না? এইচ আর লেখার দরকার নেই। কেন এইচ লেখার দরকার নেই? অনুভূমিক হচ্ছে না। অনুভূমিক যদি কোনো নল হয়, উচ্চতা তো দু জায়গাতে সেম, তাই না? উচ্চতা দু জায়গাতে সেম হচ্ছে, তাহলে কি লিখবো, প্রবাহী অনুভূমিক ভাবে প্রবাহিত হলে, কি লিখবো, প্রবাহী অনুভূমিক ভাবে প্রবাহিত হলে, এটাই লাস্ট করছি, প্রবাহী এই লাইনটাই লাস্ট, প্রবাহী অনুভূমিক ভাবে প্রবাহিত হলে হলে বার্নৌলির নীতির গাণিতিক রূপ হয়, কি হবে, হাফ ভি স্কোয়ার বাই জি প্লাস পি বাই রো জি সমান কি হবে, ধ্রুবক। তখন আমি দু সাইড থেকে উচ্চতাটা কি হবে, ক্যান্সেল ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। বার্নৌলির নীতি নিয়ে কিছু কিছু কথা আর বাকি আছে, পরের দিন হলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? পরের দিন হলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? চলো।